বিয়ের ১৪ বছর পর আমার স্বামীর চরিত্রের দোষ যখন পুনরায় আমার আবার চোখে পড়ে, তখন আমি ২ সন্তানের মা। চাইলেও কিছুই করতে পারছিলাম না, কারণ মেয়েটি তখন ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী আর ছেলেটি ৩য় শ্রেণীর ছাত্র। সে যে মেয়েটির সাথে সম্পর্ক গড়ে তোলে সে বিবাহিতা, তবে স্বামী স্ত্রীর মধ্যে বনিবনা না হওয়াতে তারা আলাদা থাকে। ব্যবসার কাজের নাম দিয়ে সে মেয়েটিকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে যেত, কয়েকদিন কাটিয়ে বাড়ি ফিরত। আমি কখনো ভাবতেও পারিনি বিয়ের এতগুলো বছর পর এসেও সে এমন করতে পারে। প্রথমে তারা একান্নবর্তী পরিবার ছিল। ১২ বছর আগে তার এই স্বভাবের জন্য সম্পূর্ণ পরিবার বিচ্ছিন্ন হয়ে যায়। তখন আমার সবে বিয়ে হয়েছিল। বিষয়টা প্রথমে বুঝতে না পারলেও ভয়ে ভয়ে চুপ থাকতাম, কিন্তু প্রতিবাদ করতাম না। যেদিন আমি বিষয়টা বুঝতে পেলাম সেদিন রাতের খাবার খেয়ে বিছানায় আসার পর আমি খুব ভয়ে ভয়ে ছিলাম। কখন না জানি সোহাগ আমার ভিতরে ভিতরে কী চলছে তার টের পেয়ে যায়। এমনিতেই সারাদিনের কাজের পর শরীর ছেড়ে দেয়, ঘুম চলে আসে, কিন্তু এটা ওটা ভাবতে গেলেই ২টা চোখে আর ঘুম আসে না। সোহাগের সাথে আমার বিয়ে হয়েছিল গেল রমজান মাসে। কাবিনের অনেক দিন পরে আমাকে সোহাগ তাদের বাড়িতে নিয়ে যায়। সোহাগের ইটের ব্যবসা, ২টা ইট খোলা আছে। আমার শাশুড়ি সহ আমরা ৩ জা সবাই একসাথে এক বাড়িতেই থাকতাম। আমি সবার ছোট জা ছিলাম। বড় ভাসুরের টিনের ব্যবসা, আর মেজো ভাসুর সিঙ্গাপুরে একটা খাবারের দোকানের ম্যানেজার। মেজো ভাবি আর একটা ৬ বছরের ছেলে দেশেই থাকেন আমাদের সাথেই। মেজো ভাই দেশে আসেন বছর ১.৫ পরপর। আমি বাড়িতে আসার পর থেকেই দেখি মেজো ভাবির মুখ কালো হয়ে থাকে সবসময়। বড় ভাবি ভালো করে কথা বললেও উনি খুব একটা কথা বলেন না আমার সাথে। বললেও কিছুটা খোঁচা দিয়ে বা নেগেটিভ ইঙ্গিতে বলে। আমি প্রথম ব্যাপারটা এত পাত্তা দেইনি। পরে ভালোভাবে খেয়াল করলাম কেন এমন করেন উনি। এ বাড়িতে সবার সাথেই সবার বন্ডিং অনেক স্ট্রং, কিন্তু সোহাগ আর মেজো ভাবির একটু বেশিই মিল। দেবর ভাবির যে সম্পর্ক নর্মালি হওয়া উচিত তার চেয়েও বেশি। এই যেমন ভাবি কোনো কাজ করলে সোহাগ সামনে থাকলে কাজে হেল্প করেও দেয়, এটা ওটা এগিয়ে দেয়। সামনে অন্য কেউ থাকলেও মেজো ভাবি সোহাগকেই বলে এগিয়ে দিতে। সেদিন যেমন ভাবি তালের পিঠা বানাবে, তাল চিপছে, ২ হাতই আটকা। আমি চাল বাচ্ছিলাম পাশেই। সোহাগকে দেখে ভাবি বলল, এই সোহাগ, আসো তো একটু এখানে। সোহাগ বলল, কি করতে হবে বলো, আমার তাড়াতাড়ি যেতে হবে, কাজ আছে। হয়তো সোহাগ আমি আছি দেখেই এরকমভাবে কথা বলছেন ভাবির সাথে। সে যাই হোক, মেজো ভাবি বলল, কি আর করতে বলবো, এখন তো তোমার বউ আছে, ওকেই সব করে দাও। সোহাগ কিছুটা বিব্রত বোধ করল। মুখে কিছু বলার আগেই ভাবি বলল, কপালের চুলগুলা চোখে মুখে আসছে, একটু সরিয়ে দাও। সোহাগও তাই করল। সোহাগ চলে গেলে আমি ভাবিকে বললাম, মেজো ভাবি, আমি তো পাশেই ছিলাম, আমাকে বললেই তো পারতে। ও কি আর এসব পারে বলে হাসলাম। ভাবি আমাকে বলে উঠল, ওর এসব করার অভ্যাস আছে, বললেই ও আমায় করে দেয়। ভাবির কথা শুনে আমার মনে অনেক কিছু আসলেও আমি মনকে বুঝাই ভাবিরা মায়ের মতন, ছোট দেবর করতেই পারে, এত ভাবার কি আছে। তাছাড়া মেজো ভাই থাকে না, ভাবির তো অনেক কষ্ট। মানুষ টাকা পয়সা ইনকামের জন্য কত কষ্ট করে দূরে গিয়ে থাকেন। ছি, আজকাল আমার মন চিন্তাভাবনা কেমন যেন ছোট হয়ে যাচ্ছে। এসব বলে নিজের উপর রাগ করছিলাম। পরদিন সকালে সবাই নাস্তার টেবিলে, মেজো ভাবি নেই সবার মাঝে। শাশুড়ি মা জিজ্ঞেস করলো, আমাকে বলল, মেজো বউ কোথায়, খাবার টেবিলে যে আসলো না, শরীর টরীর খারাপ নাকি? আমি বললাম, মা, আমি ভাবিকে ডেকে নিয়ে আসছি। সোহাগ সাথে সাথে বলল, তোমার যেতে হবে না, আমি যাচ্ছি। সোহাগ ডাকতে গেল ভাবিকে। আমার মন আবার উল্টাপাল্টা ভাবছে। পিছন পেছন আমিও গেলাম। মেজো ভাবির ঘরের সামনে যেতেই দেখি ঘরের দরজা বন্ধ। মেজো ভাবির দরজার কাছে যেতেই বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। এমন কেন হচ্ছে আমার? এ কি, দরজাটা তো বাইরে থেকে চাপানো। দরজায় হাত রাখতেই খুলে গেল। ঘরের ভিতরে কেউ নেই। তাহলে মেজো ভাবি কোথায় গেল? সোহাগই বা কোথায়? বাড়ির আশপাশটা একটু খুঁজে দেখতে গিয়ে দেখলাম আমাদের বাঁধানো একটা পুকুর আছে। ওখানে সিঁড়িতে মেজো ভাবি আর সোহাগ বসে আছে। কী নিয়ে জানি ওরা কথা বলছে। আমি আবার দূর থেকে কথা বলা আন্দাজ করতে পারি না। দুজনেরই মুখে বেশ বিষণ্ণ।
আমি ওদের কাছে যেতেই কথা থেমে গেল। কাছে যেতেই মেজো ভাবি বলল, হে রে ছোট, তুই এখানে কি করিস? সোহাগও বলে উঠল, তুমি আবার খাবার টেবিল রেখে উঠে আসতে গেলে কেন? না আসলে অনেকক্ষণ হলো তো, তাই আম্মা পাঠালো। মেজো ভাবির ঘর হয়ে এখানে আসলাম। মেজো ভাবিকে বললাম, ভাবি কি হয়েছে? কোনো সমস্যা? শরীর টরীর ঠিক আছে তো? মেজো ভাইয়ার সাথে কথা বলেছেন? কবে আসবে বলেছেন কিছু? ভাবি আমাকে বিরক্তির স্বরে উত্তর দিল, আমার আবার শরীর সব ঠিকই আছে। এই বলে ভাবি আমাকে আর সোহাগকে পুকুর ঘাটে রেখে চলে গেলেন। আমি কিছু বুঝে উঠতে পারছি না, তবে এইটুকু বুঝলাম আমি এখানে আসায় দুজনই খুব বিরক্ত হয়েছে। সোহাগ চুপচাপ বসে কি জানি ভাবছে। আমি পাশে গিয়ে বললাম কি হয়েছে? ও বলল, কই না তো, কিছু হয়নি তো। সোহাগকে বললাম, তুমি মেজো ভাবির অনেক টেক কেয়ার করো তাই না? সোহাগ সাথে সাথে তেলে বেগুনে রেগে গেল। আমার সাথে কেমন করে যেন কথা বলতে লাগলো। এক নাগারে কথা আমাকে শোনালো। এখানে টেক কেয়ারের কি দেখলা? বেশি বুঝতে যায় না। তোমাদের মহিলাদের এই এক সমস্যা, খালি বেশি বোঝো। যাও গিয়ে নিজের কাজ করো। আছো তো শুধু ঢেং ঢেং করে সারাদিন ঘোরার মাঝে। আমি কোনো কথা বললাম না, খালি শুনলাম। সোহাগ চলে গেল বাজারের দিকে। আমি বাড়ির বাইরে কোথাও যাই না, আমি আমার মতো থাকি। তাহলে ঢেং ঢেং করে ঘুরলাম কই? রাতে খাবার টেবিলে মেজো ভাবি আসলেও কারো সাথে তেমন একটা কথা বলছেন না উনি। আম্মা উনাকে জিজ্ঞেস করলো আমার মেজো ভাসুরের কথা, যে কবে আসবে কিছু বলেছে কিনা। এটুকুই। রান্নাঘরের সব কাজ আমি আর বড় ভাবি মিলে রাতে করি। রান্নাঘর গুছাতে গুছাতে এটা ওইটা মাথায় আসছে আমার। ভালো লাগছে না পুরো ব্যাপারটা। নিজের স্বামীর এরকম ব্যবহার দেখতে কোন বউরই বা ভালো লাগার কথা? খারাপ কিছু ভাবতেও চাচ্ছি না, কিন্তু না ভেবেও আবার পারছি না। বিষয়টা কারোর সাথে শেয়ার করার দরকার। এ বাড়িতে কাউকে আবার কিছু শেয়ারও করা যাবে না। ঘরে আসতে আসতে একটু সময় লাগে গেল আমার। ঘরের চৌকাঠে পা রেখেই শুনি সোহাগ বিছানায় শুয়ে শুয়ে মেজো ভাবির সাথে ফোনে কথা বলছে। আমি জলের জগ হাতে ঠাই দাঁড়িয়ে রইলাম, এক পাও নড়চড় করলাম না। আমার উপস্থিতি সোহাগ টের পায়নি এখনো। চুপচাপ দাঁড়িয়েই রইলাম আমি। মেজো ভাবি সোহাগকে ফোনের ওই পাশ থেকে কি বলছে আমি জানি না, তবে সোহাগের উত্তর দেওয়া কথাগুলো কলিজায় এসে লাগছে আমার। সোহাগ বলছে, তাড়াতাড়ি বাচ্চা নিয়ে নিলে কেমন হয়? ও তাহলে বাপের বাড়িতে আসা যাওয়াতে থাকবে ঘন ঘন। তাছাড়া বাচ্চাটা হলে ও বাচ্চা নিয়েই সব সময় ব্যস্ত করে পার করবে। আমি নিজের কানকে যেন বিশ্বাস করতে পারছিলাম না। স্বামী স্ত্রী দুজনেরই ভালোবাসার পরিশ্রান্ত ফসল একটা সন্তান, অথচ সোহাগ কি ছক আঁকছে সন্তানকে পৃথিবীতে নিয়ে, শুধুমাত্র আমাকে ব্যস্ত রাখতে। আমি তাহলে এখন গলার কাটার মতো অনেকটাই। চোখ বেয়ে জল পড়ছে, চিৎকার করে কাঁদারও সুযোগ নেই। সেই রাতে সোহাগ আমার সাথে খুব নরমভাবে কথা বলল, ভালোবাসা দেখাচ্ছিল অনেক। বারবার বলছে, বউ অনেক দিন তো হলো আমাদের, তাই না? আমি বললাম, কিসের অনেক দিন? সোহাগ বলল, আরে বোঝো না, এসব তো বউরাই আগে বলে। তুমি জানি কেমন, এবার আমাদের মাঝে কেউ একজন আসুক। আমার খুব বাবা ডাক শুনতে ইচ্ছে করে। সোহাগের এই অভিনয় দেখে এই মুহূর্তে নিজেকে খুব অসহায় লাগছে। কি হচ্ছে, কেন হচ্ছে এসব? বারবার জবাব চাচ্ছিলাম উপর আল্লাহর কাছে। আমি তো জ্ঞানত কোনো অন্যায় অপরাধ বা কারোর কোনো ক্ষতি করিনি, তাহলে আমার সাথে কেন হলো? বাবা মায়ের পছন্দে বিয়ে করলাম। সবাই জানে আমার কপাল গুণে বিয়ে হয়েছে। ভালো বর, ভালো ঘর, ভরা সংসার। বর দেখতেও উঁচা লম্বা, সুন্দর গড়ন, কিন্তু ভিতরের খবর আর কে জানে। আমি পরদিন সকালে নাস্তার টেবিলে আমার শাশুড়ি আম্মাকে বললাম, বাড়িতে যাইতে মন চাইতেছে। কয়টা দিন থেকে আসি আম্মা, কি বলেন? শাশুড়ি আম্মা উত্তর দেওয়ার আগে সোহাগ বলে যে, আম্মা আবার কি বলবে? বাবার বাড়ি যাবে, এতে বলার কি আছে? কবে যাবে বলিও। শাশুড়ি আম্মা খালি বললেন, যাইও, তবে সোহাগ তোমারে নিয়ে যাইব। আবার 2 দিন থাইকা ও তোমারে লগে নিয়ে আইব। এ বাড়িতে আম্মার কথাই শেষ কথা। বিয়ের পর থেকেই দেখছি সোহাগও আম্মার কথা মতো রাজি হলো। বাড়িতে এসে নানুর সাথে পুরো ব্যাপারটা শেয়ার করলাম। নানা মারা যাওয়ার পর থেকে নানু আমাদের সাথেই থাকে। নানুর সাথে আমার বন্ধু সুলভ সম্পর্ক হওয়ায় নানুকে আমি সবই বলি। আমি আমার বড় নাতনি হওয়ায় নানুর চোখের মণি আমি। নানু শুনে অনেক দুঃখ করল। এরপর নানু বলল, এখন বাচ্চা নিতে মানা কর। বাচ্চা নেওয়া কোনো সমস্যার সমাধান না, আরও কয়েকটা দিন সময় নে। সোহাগ আর তোর মেজোজাকে চোখে চোখে রাখ আরও কিছুদিন।
তখন সবই বুঝতে পারবি কখন কি করা লাগবো। আগে এই সমস্যার সমাধান কর, তারপরে বাচ্চার চিন্তা করা যাইব। আমিও এখন বাচ্চা নিতে চাচ্ছি না, এটা আর সোহাগকে বুঝতে দেই না। প্রতিদিন ভয়ে ভয়ে থাকি। মনের মধ্যে যা চলছে তার সোহাগ কোনোভাবে জানতে পারলে এখান থেকে মনে হয় আমার আর মুক্তি নেই। অবিশ্বাস সন্দেহ নিয়ে কীভাবে একটা মানুষ আর একটা মানুষের সাথে দিনের পর দিন এক ছাদের নিচে থাকে আমার জানা নেই। তার চেয়েও বড় কথা, চোখের সামনে নিজের স্বামীর এমন স্বভাব কিভাবে চোখ বন্ধ করে কানে তুলা দিয়ে থাকি। অন্যকে দোষ দেওয়ার আগেই নিজেই নিজের কপালে আমি দোষ দেইনি। ওই দিক দিয়ে সোহাগ খুব চিন্তায় পড়ে গেছে। এখনও কোনো সুখবর আসছে না আমাদের। সোহাগ কবিরাজি বিশ্বাস করে অনেক। আমাকে তাবিজ কবজ এনে দিল গায়ে পড়ার জন্য। কি জানি জল পোড়া তেল পোড়াও আনলো সাথে করে, যেন তাড়াতাড়ি কোনো সুখবর আসে। আমি তো মনে মনে হাসি, ওর সাথে তালে তাল মিলাই। আসলে উপরাল্লায় কবে যে মুখ তুলে চাইবে সোহাগ। পরদিন সোহাগ আর আমি উঠানে বসে আছি সন্ধ্যাবেলায়। বড় ভাবিও আসলো আমাদের সাথে গল্প করতে। গরম অনেক পড়ায় হাত পাখা দিয়ে বাতাস করছে। মেজবাবুও আমাদের সাথে যোগ দিল। বড় ভাবি আমাকে এটা ওইটা নিয়ে মজা করে সব সময়, তাই বেশ ফাজলামো করছিল। মেজবাবি এর মাঝে হঠাৎ বলে বসলো, হে রে ছোট, তুইও সব ছাইপাশ ওষুধপত্র খাওয়া ছাড়বি কবে? আমার আত্মাটা কেঁপে উঠল। সর্বনাশ, মেজবাবির মাথায় এই কথা আসা মানে এই বুঝি সোহাগ সব জেনে গেল। আমি মেজবাবির দিকে একবার তাকাই, সোহাগের দিকে একবার তাকাই। ভয়ে আমার গলা শুকিয়ে যাচ্ছিল। আমি বললাম, কি যে বলো না, কবেই তো ছেড়ে দিয়েছি ওই সব খাওয়া। সোহাগ একটু পরে ওইখান থেকে উঠে আমার ঘরের দিকে গেল। আমিও কিছুক্ষণ পর উঠে ওর পিছন পিছন গেলাম। ঘরের কাছে গিয়ে দেখলাম ও পুরো ঘর সহ আমার ব্যাগ তছনছ করে কী যেন খুঁজছে। আমার আর বুঝতে বাকি রইল না কিছু। আমি সোহাগকে বললাম, কি খোঁজো? আমাকে বলো, আমি বের করে দিচ্ছি। সোহাগ রাগে আমার দিকে তাকালো। আমি আবারও বললাম, কি হয়েছে? ও তারপরও খুঁজেই গেল। বাড়ি থেকে আসার সময় নানু আমাকে একসাথে 2 পাতা ওষুধ কিনে দিয়েছে। ওইটা আমার বিছানার তোষকের নিচে যে বাঁশের ধাড়ি পাতা হয় ওইটার নিচে লুকিয়ে রেখেছি। প্রতিদিন দুপুরে সময় মতো খায়। সোহাগ ওইটা কোথায় খুঁজে পাবে? কিন্তু সোহাগ ওটা খুঁজে পেয়েছে কিভাবে জানি। আমাকে আর দেখায়নি। আমি তো রান্নাঘরে কাজে ব্যস্ত ছিলাম। পরদিন যখন দুপুরে খেতে যাব, ওষুধের পাতাটা নেই। আমি তন্ন তন্ন করে চারপাশ খুঁজলাম। সোহাগ দরজায় দাঁড়িয়ে বলছে, তুমি কি এটা খুঁজছো? সোহাগের হাতের প্যাকেটটা দেখেই আমার চোখ বড় হয়ে গেল। আমি ধরা পড়ে গেলাম। ওই দিক দিয়ে সোহাগ উল্টে আমাকে চোখে চোখ রাখছে সব সময়, সাথে মেজভাবিও। আমি জানতে পারলাম অনেকভাবে মেজভাবির সাথে সোহাগের একটা কিছু আছেই, অনেক বছর ধরে। মেজভাবির আসলে বিয়ের আগে সোহাগকেই পছন্দ ছিল, কিন্তু আমার শাশুড়ি মেজ ভাইয়ার সাথে বিয়ে ঠিক করে ফেলে। আমার অবস্থাটা এখন এমন যে কিছু জিনিস জানার পরে ওইটা আর যেমন মন থেকে মুছে ফেলা যায় না, তেমনি এই ব্যাপারটাও তেমন। একই পরিবারের মধ্যে দুইজনেই থাকবে সব সময়, দেখা হবে, সেটা সোহাগ যতই আমার কাছে ক্ষমা চাক না কেন। তারপরেও আমি সোহাগকে বলেছি শহরে গিয়ে আমরা আলাদা বাড়ি ভাড়া করে থাকব। ও রাজি হয় না, এটা ওইটা কারণ দেখায়। আমার আর বুঝতে বাকি রইল না যে সে মেজভাবিকে ছাড়া কোথাও যাবে না। উপায় না পেয়ে আমি পরিবারের সবাইকে জানিয়ে দিলাম বিষয়টি। তার বড় ভাইয়া ও মেজো ভাই বিষয়টা বুঝতে পেরে তারা সব ভাই আলাদা হয়ে যাবার সিদ্ধান্ত নিলেন। আমরা আলাদা হয়ে যাওয়ার পর অনেক দিন সে আমার সাথে কথা বলেনি। সময়ের সাথে সাথে অনেক কিছুই বদলায়। 1-1.5 মাস পর সে কিছুটা পরিবর্তন হতে শুরু করলো। কিন্তু কথায় আছে না, কয়লা ধুলে ময়লা যায় না, তেমনই হচ্ছে অবস্থা। মানুষ যা ভাবে তা অনেক সময় তার বিপরীত হয়। আমিও ভেবেছিলাম সে এত বছরে পরিবর্তন হয়ে গিয়েছে। মেজবাবির সাথে সম্পর্ক শেষ হওয়ার পরও এত বছর পরে তার সাথে যে অন্য কারোর সাথে সম্পর্ক হবে তা আমার কল্পনারও বাইরে ছিল। আমি যখন জানতে পেলাম তখন প্রতিবাদ করলে সে আমার চুলের মুঠি ধরে বলল, তোর কোনো কথা শুনতে আমার মন চায় না, একদম চুপ থাকবি তুই। আমি কি করি না করি তা আমার ব্যাপার, তুই একদম নাক গলানোর চেষ্টা করবি না, আর ভালো না লাগলে চলে যা, তোকে আটকে রাখছে কে? আমি তাকে বললাম, এটা শুধু তোমার ব্যাপার হতে পারে না, এর সাথে জড়িত আছি আমি এবং আমাদের ছেলে মেয়েরা। তাদের ভবিষ্যতের কথা তো একবার চিন্তা করো। তাদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে যখন শুনবে তাদের বাবা অন্য এক মহিলার সাথে সময় কাটায়। মেয়েটাকে ভালো কোথাও বিয়ে দিতে পারবো না। সে বলল, এই শোন, তোর নীতি কথা আমার শুনতে ভালো লাগে না।
তোর যদি ভালো না লাগে ঘর থেকে বেরিয়ে যাবি, কিন্তু আমার ঘরে থাকলে কোনো অশান্তি করতে পারবি না, চুপচাপ থাকবি। ওর গোপন সম্পর্কটি আমি জানতে পেরেছি। এটা বোঝার পর ও নিজেকে শুধরে না নিয়ে আরও বেপরোয়া হয়ে উঠল। আগে তো মেয়েটিকে নিয়ে ঘুরতে যাওয়ার সময় আমাকে বলতো অফিসের কাজে যাচ্ছে, এখন আর সেটা বলারও প্রয়োজন বোধ করে না। তার বেপরোয়ার আর একটি উদাহরণ হলো, আমি যখন ছেলে মেয়েদের নিয়ে রাতে ঘুমিয়ে থাকতাম, সে তখন অন্য একটা রুমে মেয়েটির সাথে ফোনে সারা রাত কথা বলতো। আমি গোটা রাত বিছানায় শুয়ে ওর কথা, হাসির চাপা আওয়াজ শুনতাম। এভাবে কত দিন সহ্য করা যায়? একদিন মাঝরাতে ওর রুমে ঢুকে ওর হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে মেঝেতে ছুঁড়ে ফেলে বললাম, বন্ধ করো এসব নোংরামি। মেয়েটা বড় হচ্ছে, সে এখন বুঝতে পারছে তোমার অসভ্যতা। তোমার হয়তো লজ্জা শরম নাই বা থাকতে পারে, কিন্তু মেয়েটা জানতে পারলে তোমার চোখের সাথে চোখ মিলিয়ে কথা বলতে পারবে না। তাছাড়া তুমিই বা কীভাবে মেয়ের চোখে চোখ মিলিয়ে কথা বলবে? জবাবে সে মেয়ে পাগলের মতো রেগে গিয়ে বিছানা থেকে নেমে আমাকে নির্মমভাবে মারতে শুরু করলো। থাপ্পড় ঘুষির পর ঘুষি। সে আলনা থেকে বেল্ট নিয়ে আমাকে পেটাতে লাগলো আর মুখে বলতে লাগলো, তোর এত বড় সাহস, তুই আমাকে বাধা দিস? আর জ্ঞান দিস তোকে আজ মেরেই ফেলবো। আমার আর্তনাদ শুনে ছেলেমেয়েরা ঘুম থেকে উঠে আমাকে বাঁচাতে এলে সে রুমের দরজা বন্ধ করে দিল। আর আমার শাশুড়ি, তিনি আমাকে বাঁচানোর কোনো প্রয়োজন বোধ করলেন না। তিনি তার রুম থেকে বের পর্যন্ত হলেন না। অথচ তিনি চাইলে তার ছেলেকে থামাতে পারতেন, কিন্তু তিনি তা করলেন না। বরং তার কাছে বোধহয় আমাকে মারার বিষয়টা বেশ ভালোই লাগছে। সে রাতের পর থেকে আমার স্বামীর অত্যাচার বেড়ে গেল। সে প্রতি রাতে আমাকে মারতে লাগলো। এক সময় ওর মার থেকে বাঁচার জন্য ও বাড়িতে এলে আমি বাথরুমে ঢুকে দরজা লাগিয়ে দিতাম এবং মেয়েটির সাথে কথা শেষ করে ভোরের দিকে ও যখন ঘুমিয়ে পড়তো, আমি তখন বাথরুম থেকে বেরোতাম। এভাবে দিনের পর দিন না ঘুমানোর ফলে আমি ইনসোমনিয়া রোগে আক্রান্ত হলাম, যে সমস্যাটি আমার এখনও আছে। সংসার বাঁচানোর জন্য মরিয়া হয়ে একদিন আমার দৌড়ে আমি আমার শাশুড়ির কাছে গেলাম, কারণ তার কথা তার ছেলে অক্ষরে অক্ষরে মানে। চোখের পানি ফেলতে ফেলতে ওনাকে বললাম, মা, আপনি তো সব দেখছেন, সব জানেন, দয়া করে ওকে ফেরান। তিনি ছেলেকে দোষ না দিয়ে সব দোষ আমার উপর চাপিয়ে দিলেন। তিনি বললেন, দোষ তো তোমার, আমার ছেলের দোষ কি? তোমার ওপর আমার ছেলে খুশি না বলেই তো সে অন্যদিকে গেছে। তুমি আমার ছেলেকে তোমার আঁচলে বেঁধে রাখতে পারোনি, এটা তোমার দোষ, এটা আমার ছেলের না। এখন ন্যাকা কান্না কেঁদে লাভ নেই। আমি আমার শাশুড়ির কথা শুনে যেন হতবাক হয়ে গেলাম। অভিমানী ও কান্নারত কণ্ঠে বললাম, এমনি করে কেমনে বলতে পারলেন? আপনি আমাকে বলুন তো, ঘরের কোন কাজটা করতে আমি অবহেলা করেছি? দোষটা কার সেটা তো আপনার চোখে না পড়ার কথা নয়, সবই তো দেখতে পাচ্ছেন। তাহলে কি করে বললেন এই কথাগুলো? আর আপনার ছেলের অপরাধগুলো চোখেই পড়ছে না। সে যে দিনের পর দিন বউ বাচ্চার সামনে নষ্টামি করে যাচ্ছে, সবার সামনে যখন তখন বউর গায়ে হাত তুলছে। কই, আপনি তো একবারও আপনার ছেলেকে শাসন করলেন না? একবার বলতে তো পারতেন, কেন নিজের স্ত্রী বউ বাচ্চা রেখে বাইরের মেয়ের সাথে এভাবে মিশে? এরপর আমার শাশুড়ি বলল, তার মানে বলতে চাইছো আমার ছেলের চরিত্র খারাপ, আমি ওকে মানুষ করে তুলতে পারিনি? তাহলে সব দোষ আমার, নিজের দোষ আমার ওপরে চাপাচ্ছ। আমি আমার শাশুড়িকে বললাম, মা, আমি কারোর ওপর কোনো দোষ চাপাচ্ছি না, আমি শুধু বলেছি আপনি শুধু আপনার ছেলেকে থামান, যাতে সে এমন কিছু না করে। আমার কথা না হয় বাদ দিলেন, কিন্তু আপনার ছেলের সন্তানদের কথা অন্তত ভাবেন। আপনি চাইলে ওকে আটকাতে পারবেন, ও আপনার কথা শোনে, আপনাকে মানে। আমার শাশুড়ি আমার কথা পাত্তা দিলেন না। তিনি স্পষ্ট ভাষায় বললেন, তোমার এসব ভেজর ভেজর কথা আমার শুনতে ইচ্ছা করছে না, তুমি এখন যাও এখান থেকে। আমি কি করব না করব তা আমার ব্যাপার, তোমার কাছ থেকে শোনা লাগবে না, যাও এখন সামনে থেকে। হাত দিয়ে চোখের পানি মুছে ওনার রুম থেকে বেরিয়ে এলাম। যখন কোনো বিচার দিয়েও কোনো লাভ হলো না, তখন আমার সামনে আর কোনো পথ খোলা রইল না। অনেক ভেবেচিন্তে ছেলে মেয়েদের নিয়ে চিরতরে স্বামীর বাড়ি থেকে বেরিয়ে এলাম। আমি ছেলে মেয়েদের নিয়ে স্বামীর বাড়ি থেকে চলে আসাতে আমার বাবা মা ভাইয়েরা কেউ খুশি হয়নি। আমাকে দেখে তারা যেন একটু বিরক্ত হলো। একদিন যাওয়ার পর ভাই আমাকে প্রশ্ন করলেন, কেন আসা হয়েছে এই বাড়িতে? যখন আমার মুখ থেকে জানতে পারল আমি চিরতরে স্বামীর ঘর ছেড়ে এখানে চলে এসেছি, তখন তাদের মুখের রঙই পাল্টে গেল। এরপর ভাইয়া বলল, প্রত্যেক সংসারে এমন টুকিটাকি ঝামেলা হয়েই থাকে, এসব মানিয়ে নিতে হয়। এভাবে হুট করে স্বামীর ঘর থেকে বেরিয়ে আসা ঠিক না। পাশ থেকে আমার ভাবি বলে উঠল, তোমারও নিশ্চয়ই কোনো দোষ আছে, আর নয়তো এত বড় ছেলে মেয়ে রেখে সে অন্য মেয়ের সাথে কেন যাবে? সে
তুমি নিশ্চয়ই কারণে অকারণে তার সাথে খ্যাচ খ্যাচ করো। তার হয়তো ভালো লাগে না, তাই হয়তো অন্য মেয়ের কাছে যায়। তুমি হয়তো শারীরিক কোনো তৃপ্তি দিতে পারো না, তাই হয়তো অন্য নারীর প্রতি আকৃষ্ট হয়েছে। এমন কিছু একটা হবে। আমরা বুঝি স্বামীর ঘর করি না? কিভাবে নিজের স্বামীকে বেঁধে রাখতে হয় তা জানা আছে। পুরুষদের শারীরিক তৃপ্তি দিতে না পারলে অন্য ফুলের মধু খাবে, এটা স্বাভাবিক। আমি যতই তাদের বোঝানোর চেষ্টা করেছি আমার স্বামীর ভয়াবহতার কথা এবং আমার শাশুড়ির অসহযোগিতার কথা, তারা আমার কথার গুরুত্ব দেয়নি। তাদের কথা একটাই, এমন টুকিটাকি ঝামেলা সব সংসারে হয়েই থাকে, এসবকে এত বড় করে দেখার কিছু নেই। যখন তাদের বোঝাতে সম্পূর্ণ ব্যর্থ হলাম তখন শুধু একটা কথাই বললাম, মানুষ তার নিজের অবস্থানে থেকে অন্যের কষ্ট বোঝার উপলব্ধি করে না, বরং নিজের কষ্টকে অনেক বড় মনে করে, অন্যের কষ্টকে ছাই ভেবে উড়িয়ে দেয়। এইটাই সত্য। আর সবচেয়ে বড় কথা হলো, মেয়েদের যে এই সংসারে কারো কাছে ঠাঁই নেই তা আমার খুব ভালোভাবে বোঝা হয়ে গেছে। আমি আমার বাবা মায়ের দিকে একটু তাকিয়ে বললাম, যেখানে নিজের আপন বাবা মাই ভাবে মেয়েদের বিয়ে দিতে পারলে তাদের ঘাট থেকে একটা বোঝা নেমে গেল, এরপর সেই মেয়ে বিপদে পড়লে ভাবে এই বুঝি তাদের কাঁধে বোঝাটা চেপে বসলো। তারাই আপন ভাবতে পারলো না, আর ভাইদের কাছে থেকে কী বা আশা করব। আমার কথা শুনে বাবা মা ও ভাইয়েরা একটু দমে গেল। তারপরও তারা হাল ছাড়েনি আমাকে বোঝানোর জন্য। আমার বাবা মা ভাইয়েরা আমার পরিস্থিতি বুঝতে না চেয়ে কিংবা বুঝেও না বোঝার ভান করে। যেহেতু আমাদের তিনজনের খরচ এখন তাদের বহন করতে হবে, তারা আমাকে স্বামীর বাড়িতে ফেরত পাঠানোর নানা রকম চেষ্টা করলো। কিন্তু আমার অনড় অবস্থানের কারণে তারা একসময় ক্ষান্ত হলো। কিন্তু তারা আকার ইঙ্গিতে বুঝিয়ে দিল, আমি যদিও এখানে থাকতে পারবো, কিন্তু আমার এবং ছেলে মেয়েদের খরচ আমাকেই বহন করতে হবে। তারা এই ব্যাপারে তেমন কিচ্ছু করতে পারবে না। নিরুপায় হয়ে আমাকে উপার্জনের কথা ভাবতে হলো। আমি ইন্টার পাস, তাই সামান্য পড়াশোনা দিয়ে ভালো চাকরি যে জোটানো যাবে না তা জানতাম, তবুও হাল ছাড়িনি। তারপরও আমি হাল ছাড়িনি। আমার কাঁধে এসে পড়েছে আমার ছেলে মেয়েদের লেখাপড়া এবং তাদের অন্যান্য খরচ। পরিচিত সবার সাথে যোগাযোগ করে ছোট্ট একটা চাকরি জুটিয়ে নিলাম। ওই অল্প আয়ে তিনজনের সংসার চলতো না বলে চাকরির পাশাপাশি ছোট ছেলে মেয়েদের পড়াতাম এবং অন্যান্য কাজও করতাম। এতে সংসারটা কোনো রকমে চলে যেতে লাগলো। ছেলেমেয়েরা বড় হয়ে উঠতে লাগলো। তারা মায়ের অমানসিক খাটাখাটুনি দেখে হয়তো মনোযোগ দিয়ে পড়াশোনা করত, ফলে পরীক্ষায় তারা ভালো রেজাল্ট করত। এতে আমার ভালো লাগতো। ভাবতাম আমার বুঝি পরিশ্রম সার্থক হচ্ছে। আমার স্বামীর খবর নানা জনের কাছ থেকে মাঝে মাঝে পেতাম, আর আমারও জানার বেশ আগ্রহ ছিল। তাই আমিও তার কথা শুনতে বেশি আগ্রহী ছিলাম, কারণ আমি তো কারো কাছে সঠিক বিচার পেলাম না। প্রকৃতি তার কি বিচার করে সেটাই দেখার ইচ্ছে ছিল। একদিন তার বাড়ির পাশের এক ভাবি আমার সাথে দেখা হলে সে আমাকে জানায়, আমি চলে আসার পর ওই মেয়েটিকে সে নাকি বিয়ে করে, কিন্তু বিয়েটা বেশি দিন টেকেনি, কারণ বিয়ের কিছুদিন পর সে নাকি আর একটা মেয়ের সঙ্গে অবৈধ সম্পর্কে জড়ায়। এর বছরখানিক পর আমার শাশুড়ির মৃত্যুর খবর পেলাম। মৃত্যুর বছর দুয়েক আগে তিনি স্ট্রোক করেন এবং বাকি জীবন অসাড় শরীর নিয়ে বিছানায় পড়ে থাকেন। অবশ্য আমি অনেকবার তাকে দেখতে যেতে চেয়েছিলাম, কিন্তু আমার ছেলেমেয়েরা তার কাছে যেতে বাধা প্রদান করে আর বলে, যে মানুষটা আমাদের কথা একটুও না ভেবে নিজের কথাই কেবল ভেবেছে, তার চিন্তা করে আমাদের লাভ কী? ছেলে মেয়েদের কথা শুনে আমিও দমে গেলাম। এরপর অনেক দিন আমার স্বামীর কোনো খবর পাইনি। তারপর হঠাৎ একদিন শুনলাম তার ক্যান্সার হয়েছে, একেবারে শেষ অবস্থা। এ সময় সে আমাকে একদিন ফোন দিল। নাম্বারটা কিভাবে জোগাড় করলো কে জানে, জানি না। ফোনে কাঁপা কাঁপা স্বরে বলল, নাজনীন, আর হয়তো বেশি দিন বাঁচব না। একটিবার কি তুমি আমার সাথে দেখা করতে পারবে? আমাকে একটিবার ক্ষমা চাওয়ার সুযোগ দেবে কি? আমি শান্ত স্বরে বললাম, শুধু আমার সাথে দেখা করবে? ছেলে মেয়েদের সাথে দেখা করবে না? নাকি তাদের দেখতে ইচ্ছে করে না? সে কাঁদো কাঁদো কণ্ঠে বলল, ভীষণ দেখতে ইচ্ছে করে, কিন্তু কোন মুখে তাদের মুখোমুখি হব বলো তো? আমি যে পাপ করেছি তার কোনো ক্ষমা নেই। তাছাড়া ওদের বয়স কম, তারুণ্যের উদ্দীপনায় টকবক করছে। তাদের খারাপ বাবাকে দেখে তারা ক্ষেপে উঠতে পারে, কারণ তোমার উপর যে নির্যাতন করেছি তা তো তারাও দেখেছে। এই জীবনে তারা কখনোই ওসব ভুলতে পারবে না। তাই বাকিটা শেষ করলো না। বললাম, আমি ছেলে মেয়েদের নিয়ে যাব, তুমি কোনো চিন্তা করো না, ওদের সামলানোর দায়িত্ব আমার। আমি চাই তোমার এবং ছেলে মেয়েদের দেখা হোক। আমি যখন আমার স্বামীর ফোন কলের কথা আমার ছেলে মেয়েদের বললাম, তখন ছেলেমেয়েরা শুরুতে বাবার সাথে দেখা করতে চায়নি,
কারণ তাদের বাবার ওপর অনেক রাগ, তাদের ক্ষোভ, ঘৃণা, অভিমান জমে আছে। কিন্তু যখন বললাম তাদের বাবার মৃত্যু পথযাত্রীর শেষ অবস্থা, তখন তারা তাদের বাবার সাথে দেখা করতে রাজি হলো। আমরা একটা রেস্টুরেন্টে দেখা করলাম। একটা টেবিল ঘিরে আমরা 4 জন বসে আছি। বাইরে থেকে দেখলে মনে হবে একটা সুন্দর পারিবারিক মিলন দৃশ্য, বাবা মা ছেলে মেয়ে। অথচ বাইরের কেউ জানতে পারবে না এটা কোনো সুন্দর পারিবারিক মিলন দৃশ্য নয়, এটা দুঃখ, রাগ, ক্ষোভে ভরা একটা মিলন দৃশ্য। রোগের কারণে সে অনেক শুকিয়ে গেছে। যতক্ষণ আমরা একসাথে ছিলাম ততক্ষণ আমাদের মাঝে কারো একটাও কথা হয়নি। সে হাত জোর করে শুধু কেঁদেছে। আমার তার করুণ দৃশ্য দেখে খুব কান্না পাচ্ছিল। মানুষ যখন কোনো অপরাধ করে তখন সে ভাবে না পরবর্তীতে তার সাথে কি হতে পারে, কেবল নিজের কথাই ভাবে। তার কাছের মানুষগুলো তার অপরাধের কারণে কষ্ট পাবে কি না পাবে সেদিকে তাকানোর সে কোনো প্রয়োজন বোধই করে না। যখন সে বুঝতে পারে তার অপরাধ হয়েছিল, হয়তো সময় আর থাকে না। কথায় আছে, সময় গেলে সাধন হবে না। সময় হারিয়ে অপরাধী স্বীকার করলে সহজে কি তাকেও মেনে নিতে পারে না। আমার ছেলে মেয়েদের ক্ষেত্রেও তাই হচ্ছে। তারাও মেনে নিতে পারছে না তার বাবার অপরাধগুলো ঘটে যাওয়া সব ঘটনাগুলি। আমাদের দেখা হওয়ার 1 মাস পরই সে মারা যায়। যাই হোক, কারো মৃত্যুতে জীবন কখনো থেমে থাকে না। জীবন তার গতিতে চলতে লাগলো। ছেলে মেয়েদের বিয়ে হলো, আমি নানি হলাম, দাদি হলাম। মেয়েটা তার স্বামীর চাকরির কারণে দূরে থাকে, ছেলেটা আমার সাথে থাকে। মেয়ের বয়স যখন 3 বছর হলো, তখন একদিন শুনলাম ছেলে আর ছেলের বউ তাদের রুমে ঝগড়া করছে। কী নিয়ে ঝগড়া করছে বুঝতে পারলাম না। এরপর থেকে প্রায় দেখতাম তাদের মধ্যে ঝগড়া হচ্ছে। এক রাতে ছেলের বউ কাঁদতে কাঁদতে আমার রুমে এলো এবং বলল, মা, আমার সংসারটাকে আপনি বাঁচান, আপনি চাইলে ওকে ফেরাতে পারবেন। কি হয়েছে ওর? আমাকে খুলে বলো। ও একটা অন্য মেয়ের সাথে অবৈধ সম্পর্কে জড়িয়েছে। আমার কোনো কথাই সে শুনতে চাইছে না। কিছু বললে সে মারার জন্য তেড়ে আসে। মা, আমাদের ছোট্ট একটা মেয়ে আছে। এই অবস্থায় সংসারটা ভেঙে গেলে মেয়েটাকে নিয়ে আমি কোথায় যাব? মুহূর্তে নিজের জীবনের অতীতের কথা মনে পড়ে গেল। চোখের সামনে যেন সব দেখতে পেলাম। আমি গাঢ় বেদনায় স্তব্ধ হয়ে গেলাম। সে রাতে 12টার দিকে ছেলে বাড়ি ফিরল। সে ইদানিং প্রায় দেরি করে বাড়ি ফেরে। বৌমার কাছ থেকে শুনলাম এই দেরির কারণ হলো অফিস শেষে সে মেয়েটার সাথে সময় কাটায়। অন্য দিনের মতো সে রাতেও তাদের মধ্যে ঝগড়া হতে লাগলো। এক পর্যায়ে ছেলের বউয়ের আর্তনাদ শুনলাম, ঠিক যেভাবে আমি আর্তনাদ করতাম আমার স্বামীর মার খেয়ে। নিমেষে আমার পুরো শরীরে তীব্র রাগের আগুন ছড়িয়ে পড়ল। আমি রুম থেকে বেরিয়ে বড় বড় কদম ফেলে ছেলের রুমে গেলাম। গিয়ে দেখলাম ছেলে বউয়ের চুলের মুঠি ধরে আছে। আমি সরাসরি ছেলের সামনে গিয়ে ওর গালে প্রচণ্ড একটা চড় মারলাম। ও আচমকা চড় খেয়ে বউয়ের চুলের মুঠি ছেড়ে দিল। আমি তখন প্রবল ক্রোধের সাথে ছেলেকে বললাম যে অবর্ণনীয় কষ্টের ভেতর দিয়ে আমি গিয়েছি, আমার বৌমাকে এবং তার ছোট্ট মেয়েটাকে সে কষ্টের ভেতর দিয়ে নিয়ে যেতে দেব না। এসব নোংরানি আমি সহ্য করব না, খবরদার সহ্য করব না। আমার এই আকস্মিক আচরণে ছেলে প্রথমে অবাক হলেও পরে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। আর ছেলের বউ কাঁদতে কাঁদতে আমাকে জড়িয়ে ধরল। আর আমি ছেলের বউয়ের পিঠে হাত রাখলাম, পরম নির্ভরতার হাত। আজ বুঝতে পারলাম রক্ত যে কথা বলে। এরপর ছেলেকে বললাম, যে ভুল তোর বাবা তোর মায়ের সাথে করেছে সেই একই ভুল তুই কেমন করে তোর বউর সাথে করতে পারলি? একবারও কি তোর মনে পড়েনি তোর সন্তানের কথা? নাকি বাবার রক্ত নিজের শরীরে ধারণ করে নিয়েছিস বলেই তোর এই আচরণ? ছেলে আমাকে কোনো কথা বলতে পারেনি। ছেলেকে আমি পুনরায় বললাম, একবারও কি তোর মায়ের কষ্টের কথা মনে পড়েনি? তোর মায়ের চেহারাটা কি একবারও তোর চোখের সামনে ভেসে ওঠেনি? যে কষ্ট যন্ত্রণা তোর মা সহ্য করেছিল সেই একই কষ্ট তুই তোর স্ত্রীকে দিতে চেয়েছিলি। সব কি ভুলে গিয়েছিস? যে অপরাধের জন্য তোরা তোর বাবাকে ক্ষমা করতে পারিসনি, আজ পর্যন্ত তোরা দেখতে চাসনি একই অপরাধ কেমন করে করতে পারলি? এতটাই মনুষ্যত্বহীন হয়ে গেছিস? তোকে কি আমি এই শিক্ষা দিয়েছিলাম? আমার কষ্টের ফল আমাকে এভাবে দিলি? ভুলে গেছিস তোর বাবার অপরাধের জন্য তিনি দীর্ঘ সময় পর্যন্ত ক্যান্সারের সাথে লড়ছেন। মৃত্যুর সময় তার পাশে কেউ ছিল না। আমার কথা শুনে আমার ছেলে আর কোনো কথাই বলতে পারছে না, মাথা নিচু করে চোখের জল ফেলছে। এরপর 2 দিন পরে আমার কাছে এবং আমার বৌমার কাছে ক্ষমা চেয়ে বলল, আর ভুল হয়েছে, আর করব না, এবারের মতো ক্ষমা করে দিলাম। আর কখনো যদি কোনো অপরাধ করিস আর কোনো ক্ষমা হবে না।
তো বন্ধুরা, আজকের গল্পটি এই পর্যন্তই। আমি জানি আপনাদের গল্পটি খুব ভালো লেগেছে। গল্পটি ভালো লেগে থাকলে একটি লাইক অবশ্যই দেবেন এবং আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে।